নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি রিনা। আজ আপনাদের আমি এমন একটা গল্প শোনাব যেটা আমার এক খুব কাছের বান্ধবীর জীবন থেকে নেওয়া। বলতে পারেন ওর জীবনের এক গোপন অধ্যায়, যা ও আমাকে বলেছে আর আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তবে ওর নাম এবং পরিচয় গোপন রাখা হলো, কারণ এই গল্পে এমন কিছু ঘটনা আছে যা সমাজের চোখে হয়তো পুরোপুরি গ্রহণযোগ্য নয়। এই গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনারা সবার আগে জানতে পারেন। একটা গোপন কথা বলি, এই গল্পটা শেষ হওয়ার আগে আমি আপনাদের আমার ইমো নাম্বার দেব। যদি আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনবেন, কারণ গল্পের কোনো এক অংশে আমি আমার প্রিয় পাঠকদের জন্য আমার ইমো নাম্বারটি দেব। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার বান্ধবীর নাম তিথি। তিথির বিয়ে হয়েছে প্রায় 5 বছর হল। খুব সাধারণ এক যৌথ পরিবারে ওর বিয়ে হয়েছে। স্বামী অভ্র, মোটামুটি একটা চাকরি করে, সংসারে কোনো অভাব নেই, কিন্তু তিথির মনে যেন কিসের একটা অভাব সারাক্ষণ উকি দিত। অভ্র খুব ভালো মানুষ, শান্তশিষ্ট, তবে ভালোবাসার প্রকাশটা বোধহয় ওর কাছে একটু কম ছিল। দিনের বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকত, রাতে ফিরত ক্লান্ত হয়ে। তিথিকে সময় দেওয়ার মতো মানসিকতা বা সুযোগ কোনোটাই তার যেন ছিল না। তিথি নিজেও একজন কলেজ শিক্ষিকা, কলেজে পড়ায়, বাড়িতে সংসার সামলায়। দুয়ের মাঝে ওর নিজের জন্য যেন কোনো সময় থাকত না। একরকম একঘেয়ে রুটিনে বাঁধা জীবন কাটছিল ওর। একদিন দুপুরের খাওয়া শেষে তিথি বারান্দায় বসে বই পড়ছিল। এমন সময় কলিং বেলের আওয়াজ হল। অভ্র তখনও অফিস থেকে ফেরেনি। তিথি নিজেই দরজা খুলতে গেল। দরজা খুলতেই দেখল অভ্রর ছোট ভাই দীপু হাসি মুখে দাঁড়িয়ে আছে। দীপু থাকে মফস্বলে, পড়াশোনা করে, বছরে একবার কি দুবার আসে। সঙ্গে আর একজন ছেলে, লম্বা, ফর্সা, চোখে চশমা, কাঁধে একটা ব্যাগ। দীপু হাসতে হাসতে বলল, বৌদি কেমন আছো? দেখ, এটা আমার বন্ধু শুভ। ওর বাবা মায়ের সঙ্গে একটু সমস্যা হয়েছে, তাই কদিন আমাদের এখানে থাকবে। ওর একটা চাকরি খোঁজা আছে এখানে। আমি বললাম, চল আমাদের ওখানেই থাক কদিন। তিথি একটু অপ্রস্তুত হয়ে গেল। এই প্রথমবার অভ্র বা দীপু ছাড়া অন্য কোনো অচেনা পুরুষ তাদের বাড়িতে থাকতে এসেছে, তাও আবার দীপুর বন্ধু। তিথি মুখে হাসি এনে বলল, আরে এসো এসো, ভালোই তো হলো দীপু, তুমি এসেছ, সঙ্গে বন্ধুও এসেছে, এসো ভেতরে এসো। শুভ মাথা নিচু করে একটা নমস্কার করল। তিথিও প্রতি নমস্কার জানিয়ে ওদের ভেতরে আসতে বলল। তিথি শুভকে বসতে দিয়ে দীপুকে একপাশে ডেকে ফিসফিস করে বলল, দীপু, অভ্র তো জানে না যে তোমার বন্ধু আসছে, আর এত বড় বাড়িতে তো আর আলাদা গেস্ট রুম নেই, ও কোথায় থাকবে? দীপু হাসতে হাসতে বলল, আরে বৌদি, ও আমার সঙ্গে আমার ঘরেই থাকবে। অভ্রদা যখন আসবে আমি বুঝিয়ে বলবো, ও কিছু বলবে না, তুমি চিন্তা করো না। তিথি আর কিছু বলল না, মনে মনে ভাবল, যা হওয়ার হবে, আপাতত তাদের বিশ্রামের ব্যবস্থা করা যাক। শুভকে একটা হালকা জলখাবার দিল তিথি। শুভ খুব কম কথা বলছিল, খুবই লাজুক প্রকৃতির মনে হল ওকে। তিথি খেয়াল করল ওর চোখ দুটো বেশ মায়াবী, আর হাসলে গালের দুপাশে টোল পড়ে। বয়সে দীপুর মতোই হবে, মানে তিথির থেকে প্রায় ৮-১০ বছরের ছোট। সেদিন রাতে অভ্র বাড়ি ফিরলে দীপু সব বুঝিয়ে বলল। অভ্র প্রথমে একটু ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, যতদিন ইচ্ছে থাকতে পারো, শুধু খেয়াল রেখো কারোর যেন কোনো অসুবিধা না হয়। শুভ মাথা নেড়ে ঠিক আছে বলল। তিথি একটু স্বস্তি পেল। এই নতুন পরিবেশে একজন অচেনা পুরুষের উপস্থিতি তার মনকে কেমন যেন দোলা দিচ্ছিল, একরকম অস্বস্তি, একরকম কৌতূহল। পরের কয়েকটা দিন খুব সাধারণভাবে কাটল। শুভ সকালে দীপুর সঙ্গে বেরিয়ে যেত চাকরি খুঁজতে, দুপুরে বাড়ি ফিরত তিথির সঙ্গে খাবার খেতে। তিথি দুপুরে একা একা খায়, অভ্রর অফিস, দীপুও ফিরত ওর সঙ্গেই। প্রথম প্রথম শুভর সামনে তিথি খুব কম কথা বলত, কিন্তু ধীরে ধীরে শুভ একটু একটু করে কথা বলতে শুরু করল। ওর কথাই ছিল একটা নম্রতা, একটা সরলতা। তিথি দেখল শুভ খুব মন দিয়ে ওর কথা শুনত। যখন তিথি ওর কলেজের গল্প বলত বা সংসারের ছোটখাটো সমস্যার কথা বলত, অভ্রর সঙ্গে তিথি যখনই কথা বলতে যেত, অভ্র হুঁ হ্যাঁ বলে ফোন ঘাঁটত অথবা নিজের কাজ করত। শুভর এই মনোযোগ তিথিকে কেমন যেন মুগ্ধ করতে শুরু করল। এক দুপুরবেলায় তিথি রান্নাঘরে কাজ করছিল, শুভ ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল।
গরম আর ঘামে তিথির অবস্থা খারাপ। ও রান্নাঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় গিয়ে বসল। শুভ ওর পিছু পিছু বারান্দায় এলো। ফ্যান বন্ধ, গরমে দুজনেই অস্থির। তিথি বলল, আর বলো না, এই গরমে বিদ্যুৎ চলে গেলে কি যে কষ্ট হয়। শুভ উঠে গিয়ে হাত পাখা খুঁজতে লাগল। তিথি বলল, আরে ছাড়ো, কোথায় পাবে আর হাত পাখা, এখন তো আর কারোর বাড়িতে দেখা যায় না। কিন্তু শুভ নাছোড়বান্দা, সে খুঁজে পেতে একটা পুরনো হাত পাখা নিয়ে এলো। তারপর তিথির সামনে বসে ওকে বাতাস করতে লাগল। তিথি একটু অবাক হল, তারপর লজ্জা পেল, বলল, আরে তুমি কেন, দাও আমি নিচ্ছি। শুভ হাসল, ওর সেই টোল পড়া হাসি, বলল, আরে না বৌদি, তুমি গরম হচ্ছ, আমি তো বেশ আছি। তিথি কিছু বলতে পারল না। শুভর হাতের বাতাস তার শরীরে এক অদ্ভুত শীতল পরশ দিচ্ছিল। ও খেয়াল করল শুভর হাতটা তার কোমরের পাশ দিয়ে বারবার চলে যাচ্ছিল, বাতাসের তালে তালে। এক অজানা শিহরণ তিথির সারা শরীরে ছড়িয়ে পড়ল। ওর বুকের ভেতরটা কেমন যেন তোল পার করতে শুরু করল। এই প্রথমবার তিথি একজন পর পুরুষের এত কাছাকাছি, আর তার হাত ওর শরীরে প্রায় স্পর্শ করে যাচ্ছিল। ওর কেমন যেন ভালো লাগতে শুরু করল। একরকম অপরাধবোধ আর একরকম অন্যরকম অনুভূতি। সেদিন রাতে ঘুমাতে গিয়ে তিথির ঘুম আসছিল না। শুভর মুখটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠছিল। ওর সেই লাজুক হাসি, ওর সেই মনোযোগ, আর ওর হাতের সেই শীতল বাতাস। তিথির মনে হচ্ছিল অভ্র যেন অনেক দিন ধরেই ওর দিকে এইভাবে মনোযোগ দেয়নি। হয়তো অভ্রর ভালোবাসাটা এখন কেবলই অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু শুভর মধ্যে তিথি যেন নতুন কিছু দেখছিল, একটা নিষ্পাপ আকর্ষণ, একটা মিষ্টি ভালো লাগা। এরপর থেকে তিথি শুভর দিকে আরও বেশি করে খেয়াল করতে শুরু করল। সকালে শুভ যখন তৈরি হয়ে বেরোত, তিথি লক্ষ্য করত ওর চুল আঁচড়ানো, ওর পোশাক পরা। শুভর দিকে তাকালে ওর বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠত, একটা অদ্ভুত ভালো লাগা সারা শরীর যেন ছুঁয়ে যেত। ওর কাছাকাছি এলে কেমন যেন শ্বাস নিতে কষ্ট হতো, মনে হতো সময়টা শুধু ওকে নিয়েই আটকে থাক। একদিন বিকেলে অভ্র অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। দীপুও বন্ধুর বাড়ি কাছে, তিথি আর শুভই শুধু বাড়িতে। শুভ ঘরে বসে ল্যাপটপে কি যেন দেখছিল। তিথি রান্নাঘরে চা বানাচ্ছিল। চা দিতে গিয়ে তিথি দেখল শুভর মুখটা কেমন যেন মনমরা। কি হয়েছে শুভ, কিছু ভাবছ? তিথি জিজ্ঞাসা করল। শুভ ল্যাপটপটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর বলো না বৌদি, চাকরিটা কোথাও হচ্ছে না, সব জায়গায় শুধু ফ্রেশার বলে ফিরিয়ে দিচ্ছে। আর কতদিন তোমাদের এখানে বোঝা হয়ে থাকব বুঝতে পারছি না। শুভর কথায় তিথির মনটা খারাপ হয়ে গেল। ওর মনে হল শুভকে একটু স্বস্তি দেওয়া দরকার। তিথি ওর পাশে বসল, হাতটা শুভর কাঁধে রাখল। আরে কি বলছো এসব, এতে বোঝার কি আছে, তুমি তো কোনো কাজ ছাড়া বসে নেই, চেষ্টা তো করছো। আর অভ্র বা দীপু তো তোমাকে কিছু বলেনি, আর আমরা তো আছি, তোমার বাবা মায়ের সঙ্গে সমস্যা হয়েছে, এখন আমরাই তোমার পরিবার। তিথির হাতটা শুভর কাঁধে ছিল। শুভর কাঁধের উষ্ণতা তিথির হাতে এসে লাগছিল। তিথি নিজের অজান্তেই ওর কাঁধটা একটু চাপল। শুভ মুখ তুলে তিথির দিকে তাকাল। ওর চোখে ছিল কৃতজ্ঞতা আর এক রাশ হতাশা। তিথি শুভর চোখে চোখ রাখল। এই প্রথমবার তিথির মনে হল শুভ ওর দিকে অন্য রকম দৃষ্টিতে তাকাচ্ছে, একটা গভীর দৃষ্টি যেখানে শুধু কৃতজ্ঞতা নয়, ছিল আরও কিছু। শুভর চোখে এক অজানা আকর্ষণ তিথিকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিল। তিথি নিজের হাতটা শুভর কাঁধ থেকে সরাতে যাচ্ছিল, এমন সময় শুভ ওর হাতটা ধরল। হালকা একটা স্পর্শ, কিন্তু তিথির সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ওর বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। শুভ ওর হাতটা আলতো করে ধরল, তারপর ওর হাতের তালুতে নিজের বুড়ো আঙুল দিয়ে কেমন যেন একটা আলতো স্পর্শ দিতে লাগল। তিথি অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে রইল। ওর মুখটা শুভর মুখের খুব কাছাকাছি চলে এলো। শুভর নিঃশ্বাস তিথির মুখে এসে লাগছিল, একটা মিষ্টি গন্ধ। তিথির সমস্ত শরীর কাঁপছিল এক অজানা সুখ আর ভয়ে। ও নিজেকে সামলে নিতে পারছিল না। ওর মনে হচ্ছিল যেন সে এক অন্য জগতে চলে গেছে, যেখানে শুধু শুভ আর তিথি। শুভ ধীরে ধীরে ওর হাতটা তিথির পিঠের দিকে নিয়ে গেল, হালকা করে তিথির পিঠটা ছুঁয়ে ওর কোমরের দিকে নেমে গেল। ওর হাতের ছোঁয়া যখন আমার খোলা কোমরে গিয়ে ঠেকল, আমার সারা শরীর যেন এক নিমিষে শিউরে উঠল। বুকের ভেতর একটা অদ্ভুত কম্পন শুরু হল, যা আমি আগে কখনো অনুভব করিনি। তিথি চোখ বন্ধ করে ফেলল। ওর সমস্ত শরীর যেন শুভর স্পর্শে কেমন যেন অবশ হয়ে যাচ্ছিল।
ওর মনে হচ্ছিল যেন সে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। শুভ ওকে আরও একটু পাছে টেনে নিল। তিথির শরীরটা শুভর শরীরের সঙ্গে লেগে গেল। ওর বুকের উষ্ণতা তিথির শরীরকে জানান দিচ্ছিল এক অন্যরকম নেশার। আমি ওর দিকে একভাবে তাকিয়ে রইলাম, আর ও আমার চোখের দিকে। আমাদের ঠোঁটের দূরত্ব তখন এতটাই কম যে সামান্য একটা দীর্ঘ শ্বাস ফেললেও যেন ঠোঁট ছুঁয়ে যায়। শুভ ধীরে ধীরে ওর মুখটা তিথির মুখের আরও কাছে নিয়ে এলো। তিথির মনে হচ্ছিল যেন সে ডুবে যাচ্ছে এক গভীর সমুদ্রে। ওর ইচ্ছে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। ওর সমস্ত শরীর কাঁপছিল এক অজানা ভালো লাগায়। এই প্রথমবার তিথি অনুভব করল এক নিষিদ্ধ আকর্ষণ যা ওর সারা জীবনের একঘেয়েমিকে মুহূর্তে চুরমার করে দিচ্ছিল। শুভর ঠোঁট দুটো যখন তিথির ঠোঁটের খুব কাছাকাছি এলো, তিথি নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেলল। আমি রিনা। আজ আপনাদের আমি এমন একটা গল্প শোনাব যেটা আমার এক খুব কাছের বান্ধবীর জীবন থেকে নেওয়া। বলতে পারেন ওর জীবনের এক গোপন অধ্যায় যা ও আমাকে বলেছে আর আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তবে ওর নাম এবং পরিচয় গোপন রাখা হলো, কারণ এই গল্পে এমন কিছু ঘটনা আছে যা সমাজের চোখে হয়তো পুরোপুরি গ্রহণযোগ্য নয়। এই গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনারা সবার আগে জানতে পারেন। একটা গোপন কথা বলি, এই গল্পটা শেষ হওয়ার আগে আমি আপনাদের আমার ইমো নাম্বার দেব। যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনবেন, কারণ গল্পের কোনো এক অংশে আমি আমার প্রিয় পাঠকদের জন্য আমার ইমো নাম্বারটি দেব। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার বান্ধবীর নাম তিথি। তিথির বিয়ে হয়েছে প্রায় 5 বছর হল। খুব সাধারণ এক যৌথ পরিবারে ওর বিয়ে হয়েছে। স্বামী অভ্র মোটামুটি একটা চাকরি করে, সংসারে কোনো অভাব নেই, কিন্তু তিথির মনে যেন কিসের একটা অভাব সারাক্ষণ উকি দিত। অভ্র খুব ভালো মানুষ, শান্তশিষ্ট, তবে ভালোবাসার প্রকাশটা বোধহয় ওর কাছে একটু কম ছিল। দিনের বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকত, রাতে ফিরত ক্লান্ত হয়ে। তিথিকে সময় দেওয়ার মতো মানসিকতা বা সুযোগ কোনোটাই তার যেন ছিল না। তিথি নিজেও একজন কলেজ শিক্ষিকা, কলেজে পড়ায়, বাড়িতে সংসার সামলায়। দুয়ের মাঝে ওর নিজের জন্য যেন কোনো সময় থাকত না। একরকম একঘেয়ে রুটিনে বাঁধা জীবন কাটছিল ওর। একদিন দুপুরের খাওয়া শেষে তিথি বারান্দায় বসে বই পড়ছিল। এমন সময় কলিং বেলের আওয়াজ হল। অভ্র তখনও অফিস থেকে ফেরেনি। তিথি নিজেই দরজা খুলতে গেল। দরজা খুলতেই দেখল অভ্রর ছোট ভাই দীপু হাসি মুখে দাঁড়িয়ে আছে। দীপু থাকে মফস্বলে, পড়াশোনা করে, বছরে একবার কি দুবার আসে। সঙ্গে আর একজন ছেলে, লম্বা, ফর্সা, চোখে চশমা, কাঁধে একটা ব্যাগ। দীপু হাসতে হাসতে বলল, বৌদি কেমন আছো? দেখ, এটা আমার বন্ধু শুভ। ওর বাবা মায়ের সঙ্গে একটু সমস্যা হয়েছে, তাই কদিন আমাদের এখানে থাকবে। ওর একটা চাকরি খোঁজা আছে এখানে। আমি বললাম, চল আমাদের ওখানেই থাক কদিন। তিথি একটু অপ্রস্তুত হয়ে গেল। এই প্রথমবার অভ্র বা দীপু ছাড়া অন্য কোনো অচেনা পুরুষ তাদের বাড়িতে থাকতে এসেছে, তাও আবার দীপুর বন্ধু। তিথি মুখে হাসি এনে বলল, আরে এসো এসো, ভালোই তো হলো দীপু, তুমি এসেছ, সঙ্গে বন্ধুও এসেছে। এসো ভেতরে এসো। শুভ মাথা নিচু করে একটা নমস্কার করল। তিথিও প্রতি নমস্কার জানিয়ে ওদের ভেতরে আসতে বলল। তিথি শুভকে বসতে দিয়ে দীপুকে একপাশে ডেকে ফিসফিস করে বলল, দীপু, অভ্র তো জানে না যে তোমার বন্ধু আসছে, আর এত বড় বাড়িতে তো আর আলাদা গেস্টরুম নেই, ও কোথায় থাকবে? দীপু হাসতে হাসতে বলল, আরে বৌদি, ও আমার সঙ্গে আমার ঘরেই থাকবে। অভ্রদা যখন আসবে আমি বুঝিয়ে বলবো, ও কিছু বলবে না, তুমি চিন্তা করো না। তিথি আর কিছু বলল না, মনে মনে ভাবল, যা হওয়ার হবে, আপাতত তাদের বিশ্রামের ব্যবস্থা করা যাক। শুভকে একটা হালকা জলখাবার দিল তিথি। শুভ খুব কম কথা বলছিল, খুবই লাজুক প্রকৃতির মনে হলো ওকে। তিথি খেয়াল করল ওর চোখ দুটো বেশ মায়াবী, আর হাসলে গালের দুপাশে টোল পড়ে। বয়সে দীপুর মতোই হবে, মানে তিথির থেকে প্রায় ৮-১০ বছরের ছোট। সেদিন রাতে অভ্র বাড়ি ফিরলে দীপু সব বুঝিয়ে বলল। অভ্র প্রথমে একটু ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, যতদিন ইচ্ছে থাকতে পারো, শুধু খেয়াল রেখো কারোর যেন কোনো অসুবিধা না হয়।
শুভ মাথা নেড়ে ঠিক আছে বলল। তিথি একটু স্বস্তি পেল। এই নতুন পরিবেশে একজন অচেনা পুরুষের উপস্থিতি তার মনকে কেমন যেন দোলা দিচ্ছিল, একরকম অস্বস্তি, একরকম কৌতূহল। পরের কয়েকটা দিন খুব সাধারণভাবে কাটল। শুভ সকালে দীপুর সঙ্গে বেরিয়ে যেত চাকরি খুঁজতে, দুপুরে বাড়ি ফিরত তিথির সঙ্গে খাবার খেতে। তিথি দুপুরে একা একা খায়, অভ্রর অফিস, দীপুও ফিরত ওর সঙ্গেই। প্রথম প্রথম শুভর সামনে তিথি খুব কম কথা বলত, কিন্তু ধীরে ধীরে শুভ একটু একটু করে কথা বলতে শুরু করল। ওর কথাই ছিল একটা নম্রতা, একটা সরলতা। তিথি দেখল শুভ খুব মন দিয়ে ওর কথা শুনত। যখন তিথি ওর কলেজের গল্প বলত বা সংসারের ছোটখাটো সমস্যার কথা বলত, অভ্রর সঙ্গে তিথি যখনই কথা বলতে যেত, অভ্র হুঁ হ্যাঁ বলে ফোন ঘাঁটত অথবা নিজের কাজ করত। শুভর এই মনোযোগ তিথিকে কেমন যেন মুগ্ধ করতে শুরু করল। এক দুপুরবেলায় তিথি রান্নাঘরে কাজ করছিল, শুভ ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। গরম আর ঘামে তিথির অবস্থা খারাপ। ও রান্নাঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় গিয়ে বসল। শুভ ওর পিছু পিছু বারান্দায় এলো। ফ্যান বন্ধ, গরমে দুজনেই অস্থির। তিথি বলল, আর বলো না, এই গরমে বিদ্যুৎ চলে গেলে কি যে কষ্ট হয়। শুভ উঠে গিয়ে হাত পাখা খুঁজতে লাগল। তিথি বলল, আরে ছাড়ো, কোথায় পাবে আর হাত পাখা, এখন তো আর কারোর বাড়িতে দেখা যায় না। কিন্তু শুভ নাছোড়বান্দা, সে খুঁজে পেতে একটা পুরনো হাত পাখা নিয়ে এলো। তারপর তিথির সামনে বসে ওকে বাতাস করতে লাগল। তিথি একটু অবাক হল, তারপর লজ্জা পেল। বলল, আরে তুমি কেন, দাও আমি নিচ্ছি। শুভ হাসল, ওর সেই টোল পড়া হাসি। বলল, আরে না বৌদি, তুমি গরম হচ্ছ, আমি তো বেশ আছি। তিথি কিছু বলতে পারল না। শুভর হাতের বাতাস তার শরীরে এক অদ্ভুত শীতল পরশ দিচ্ছিল। ও খেয়াল করল শুভর হাতটা তার কোমরের পাশ দিয়ে বারবার চলে যাচ্ছিল বাতাসের তালে তালে। এক অজানা শিহরম তিথির সারা শরীরে ছড়িয়ে পড়ল। ওর বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করতে শুরু করল। এই প্রথমবার তিথি একজন পর পুরুষের এত কাছাকাছি, আর তার হাত ওর শরীরে প্রায় স্পর্শ করে যাচ্ছিল। ওর কেমন যেন ভালো লাগতে শুরু করল। একরকম অপরাধবোধ আর একরকম অন্যরকম অনুভূতি। সেদিন রাতে ঘুমাতে গিয়ে তিথির ঘুম আসছিল না। শুভর মুখটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠছিল। ওর সেই লাজুক হাসি, ওর সেই মনোযোগ, আর ওর হাতের সেই সুতল বাতাস। তিথির মনে হচ্ছিল অভ্র যেন অনেক দিন ধরে ওর দিকে এইভাবে মনোযোগ দেয়নি। হয়তো অভ্রের ভালোবাসাটা এখন কেবল অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু শুভর মধ্যে তিথি যেন নতুন কিছু দেখছিল, একটা নিষ্পাপ আকর্ষণ, একটা মিষ্টি ভালো লাগা। এরপর থেকে তিথি শুভর দিকে আরও বেশি করে খেয়াল করতে শুরু করল। সকালে শুভ যখন তৈরি হয়ে বেরোত, তিথি লক্ষ্য করত ওর চুল আঁচড়ানো, ওর পোশাক পরা। শুভর দিকে তাকালে ওর বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় পড়ে উঠত। একটা অদ্ভুত ভালো লাগা সারা শরীর যেন ছুঁয়ে যেত। ওর কাছাকাছি এলে কেমন যেন শ্বাস নিতে কষ্ট হতো, মনে হতো সময়টা শুধু ওকে নিয়েই আটকে থাক। একদিন বিকেলে অভ্র অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। দীপু ও বন্ধুর বাড়ি গেছে। তিথি আর শুভই শুধু বাড়িতে। শুভ ঘরে বসে ল্যাপটপে কি যেন দেখছিল। তিথি রান্নাঘরে চা বানাচ্ছিল। চা দিতে গিয়েই দেখল শুভর মোহটা কেমন যেন মনমরা। কি হয়েছে শুভ, কিছু ভাবছ? তিথি জিজ্ঞাসা করল। শুভ ল্যাপটপটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর বলো না বৌদি, চাকরিটা কোথাও হচ্ছে না, সব জায়গায় শুধু ফ্রেশার বলে ফিরিয়ে দিচ্ছে। আর কতদিন তোমাদের এখানে বোঝা হয়ে থাকব বুঝতে পারছি না। শুভর কথায় তিথির মনটা খারাপ হয়ে গেল। ওর মনে হল শুভকে একটু স্বস্তি দেওয়া দরকার। তিথি ওর পাশে বসল, হাতটা শুভর কাঁধে রাখল। আরে কি বলছো এসব, এতে বোঝার কি আছে? তুমি তো কোনো কাজ ছাড়া বসে নেই, চেষ্টা তো করছো। আর অভ্র বা দীপু তো তোমাকে কিছু বলেনি। আর আমরা তো আছি, তোমার বাবা মায়ের সঙ্গে সমস্যা হয়েছে, এখন আমরাই তোমার পরিবার। তিথির হাতটা শুভর কাঁধে ছিল। শুভর কাঁধের উষ্ণতা তিথির হাতে এসে লাগছিল। তিথি নিজের অজান্তেই ওর কাঁধটা একটু চাপল। শুভ মুখ তুলে তিথির দিকে তাকাল। ওর চোখে ছিল কৃতজ্ঞতা আর একরাশ হতাশা। তিথি শুভর চোখে চোখ রাখল। এই প্রথমবার তিথির মনে হল শুভ ওর দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে, একটা গভীর দৃষ্টি, যেখানে শুধু কৃতজ্ঞতা নয়, ছিল আরও কিছু। শুভর চোখে এক অজানা আকর্ষণ তিথিকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিল। তিথি নিজের হাতটা শুভর কাঁধ থেকে সরাতে যাচ্ছিল,
এমন সময় শুভ ওর হাতটা ধরল। হালকা একটা স্পর্শ, কিন্তু তিথির সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ওর বুকের ভেতর ধুকপোকানি বেড়ে গেল। শুভ ওর হাতটা আলতো করে ধরল, তারপর ওর হাতের তালুতে নিজের বুড়ো আঙুল দিয়ে কেমন যেন একটা আলতো স্পর্শ দিতে লাগল। তিথি অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে রইল। ওর মুখটা শুভর মুখের খুব কাছাকাছি চলে এলো। শুভর নিঃশ্বাস তিথির মুখে এসে লাগছিল, একটা মিষ্টি গন্ধ। তিথির সমস্ত শরীর কাঁপছিল এক অজানা সুখ আর ভয়ে। ও নিজেকে সামলে নিতে পারছিল না। ওর মনে হচ্ছিল যেন ও এক অন্য জগতে চলে গেছে, যেখানে শুধু শুভ আর তিথি। শুভ ধীরে ধীরে ওর হাতটা তিথির পিঠের দিকে নিয়ে গেল। হালকা করে তিথির পিঠটা ছুঁয়ে ওর কোমরের দিকে নেমে গেল। ওর হাতের ছোঁয়া যখন আমার খোলা কোমরে গিয়ে ঠেকল, আমার সারা শরীর যেন এক নিমিষে শিউরে উঠল। বুকের ভেতর একটা অদ্ভুত কম্পন শুরু হলো, যা আমি আগে কখনো অনুভব করিনি। তিথি চোখ বন্ধ করে ফেলল। ওর সমস্ত শরীর যেন শুভর স্পর্শে কেমন যেন অবশ হয়ে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল যেন সে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। শুভ ওকে আরও একটু কাছে টেনে নিল। তিথির শরীরটা শুভর শরীরের সঙ্গে লেগে গেল। ওর বুকের উষ্ণতা তিথির শরীরকে জানান দিচ্ছিল এক অন্যরকম নেশার। আমি ওর দিকে একভাবে তাকিয়ে রইলাম, আর ও আমার চোখের দিকে। আমাদের ঠোঁটের দূরত্ব তখন এতটাই কম যে সামান্য একটা দীর্ঘ শ্বাস ফেললেও যেন ঠোঁট ছুঁয়ে যায়। শুভ ধীরে ধীরে ওর মুখটা তিথির মুখের আরও কাছে নিয়ে এলো। তিথির মনে হচ্ছিল যেন সে ডুবে যাচ্ছে এক গভীর সমুদ্রে। ওর ইচ্ছে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। ওর সমস্ত শরীর কাঁপছিল এক অজানা ভালো লাগায়। এই প্রথমবার তিথি অনুভব করল এক নিষিদ্ধ আকর্ষণ, যা ওর সারা জীবনের এক ঘেয়েমিকে মুহূর্তে চুরমার করে দিচ্ছিল। শুভর ঠোঁট দুটো যখন তিথির ঠোঁটের খুব কাছাকাছি এলো, তিথি নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতর হাজারো পাখি যেন ডানা ঝাপটে উঠল। একটা মিষ্টি উষ্ণতা সারা শরীর। দীপু মজা করে বলল। শুভ কোনো রকমে একটা ফিকে হাসি দিয়ে মাথা নাড়ল। তিথি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করল। কোথায় বকাঝকা, শুভ তো ওর চাকরির জন্য চিন্তায় আছে, তাই একটু মন খারাপ। দীপু শুভর পাশে গিয়ে বসল। আরে চাকরি হয়ে যাবে শুভদা, চিন্তা করো না। এই তো আজ একটা নতুন জায়গায় সিভি জমা দিয়ে এলাম, কাল হয়তো ফোন করবে। চলো এখন তো চাটা দাও বৌদি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তিথি হাফ ছেড়ে বাঁচল। যাক, দীপু কিছু টের পায়নি, কিন্তু ওর বুকের ভেতরটা তখনও ধুকপুক করছিল। রান্নাঘরে গিয়ে চা বানাতে গিয়ে ওর হাত কাঁপছিল। আয়নার দিকে তাকিয়ে দেখল ওর মুখটা লাল হয়ে আছে, চোখ দুটোতে এখনও শুভর গভীর দৃষ্টি লেগে আছে। এই কদিনের একঘেয়েমি জীবনে শুভর আগমন যেন এক ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। অভ্রর সঙ্গে তার ৫ বছরের সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাস সবকিছু যেন মুহূর্তের মধ্যে মিথ্যা হয়ে যাচ্ছিল। এক তীব্র অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু তার সাথে মিশেছিল এক নিষিদ্ধ ভালো লাগার তীব্র নেশা। চা নিয়ে ফিরে এসে তিথি দেখল দীপু আর শুভ অন্যমনস্কভাবে কথা বলছে। শুভ তখনও যেন ঘটনার ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তিথি চা বাড়িয়ে দিতেই শুভর আঙুল তিথির আঙুল ছুঁয়ে গেল। সে স্পর্শে আবারও বিদ্যুৎ খেলে গেল তিথির শরীরে। শুভ দ্রুত চোখ তুলে তিথির দিকে তাকাল। একটা অস্ফুট কৃতজ্ঞতা আর আকুলতা মিশেছিল তার চোখে। তিথি দ্রুত চোখ সরিয়ে নিল, মনে মনে প্রার্থনা করল দীপু যেন কিছু লক্ষ্য না করে। সেই রাতটা তিথির জন্য ছিল এক বিভীষিকাময়। অভ্র বাড়ি ফিরল, স্বভাবতই ক্লান্ত। সে তিথির সঙ্গে ২-৪টে কথা বলেই নিজের ঘরে চলে গেল। তিথি জানত অভ্র তাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা যেন ছিল এক শীতল নদী, যেখানে উত্তাপের চিহ্ন মাত্র নেই। শুভর সঙ্গে যে তীব্র অনুভূতি তাকে গ্রাস করেছিল, অভ্রর সঙ্গে তা সম্পূর্ণ অনুপস্থিত। শুভর স্পর্শ, ওর মুখের ঘ্রাণ, ওর চোখের গভীরতা সবকিছু তিথির মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। ঘুমাতে পারল না সে। নিজেকে প্রশ্ন করল, এটা কি শুধুই একটা শারীরিক আকর্ষণ, নাকি শুভর সরলতা আর মনোযোগ তিথির ভেতরের শূন্যটাকে পূরণ করছে? এই সম্পর্কটা কি সত্যিই পাপ? সমাজের চোখে হয়তো, কিন্তু তিথির মন যেন এক নতুন মুক্তির স্বাদ খুঁজছিল। পরের দিনগুলো যেন এক অন্যরকম টানাপোড়নের মধ্য দিয়ে কাটতে লাগল। তিথি নিজেকে সামলে চলার চেষ্টা করত, কিন্তু শুভর উপস্থিতি তাকে দুর্বল করে দিত। শুভও যেন আরও বেশি করে তিথির দিকে ঝুঁকে পড়ছিল। তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল, যা কেউই অস্বীকার করতে
পারছিল না। তাদের চোখাচোখি হলে এক বিশেষ নীরবতা নেমে আসত, যা শুধু তারাই অনুভব করতে পারত। কলেজে গিয়েও তিথি শুভর কথা ভাবত। তার ক্লাসের ফাঁকে বা লাইব্রেরিতে বসেও শুভর মুখটা তার চোখে ভাসত। তার পুরনো বান্ধবীরা যখন তাদের স্বামীদের নিয়ে গর্ব করত বা সংসার জীবনের খুঁটিনাটি গল্প করত, তিথি মনে মনে নিজেকে গুটিয়ে নিত। তার নিজের জীবন যেন এক গোলক ধাঁধার মধ্যে আটকা পড়েছিল। একদিন বিকেলে তিথি আর শুভ একাই ছিল বাড়িতে। দীপু কলেজে গেছে, অভ্র অফিস থেকে ফেরেনি। তিথি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল। শুভ এসে দরজায় দাঁড়ালো। বৌদি, কিছু সাহায্য লাগবে? শুভর কণ্ঠস্বরে এক অদ্ভুত মায়া ছিল। তিথি ওর দিকে ফিরল। না শুভ, তুমি তো এসবের কিছু জানো না, বরং তুমি গিয়ে বসো, আমি বানিয়ে দিচ্ছি। না বৌদি, আমি শিখতে চাই, কি করে রান্না করে, কি করে সংসার সামলায়, কিছুই তো জানি না, শিখলে ভবিষ্যতে কাজে লাগবে। শুভ হাসি মুখে বলল। তার হাসি তিথির মনকে আরও বেশি করে দুর্বল করে দিল। শুভকে সে আর আটকাতে পারল না। শুভ তিথির পাশে এসে দাঁড়াল। তিথি ওকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে পেঁয়াজ কাটতে হয়, কিভাবে মশলা বাছতে হয়। শুভর হাতের ছোঁয়া বারবার তিথির গায়ে লাগছিল। তিথির সমস্ত শরীর কেমন যেন অবশ হয়ে আসছিল। শুভর ঘনিষ্ঠতা তাকে অন্যরকম এক ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছিল। শুভর হাত যখন মাংসের পাত্র থেকে মশলা মাখানো মাংস তুলতে গিয়ে তিথির হাতের সাথে লেগে গেল, তিথি যেন কেঁপে উঠল। শুভ দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু ওর চোখে ছিল এক গভীর আকুতি। সরি বৌদি, শুভ ফিসফিস করে বলল। আরে না, ঠিক আছে, তিথি কোনো রকমে বলল। ওর শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। সেই মুহূর্তে তাদের নীরবতা ভেঙে গেল ফোনের শব্দে। তিথির ফোনটা বাজছিল। অভ্র ফোন করেছিল। তিথি দ্রুত ফোনটা তুলে নিল, যেন ধরা পড়ে যাওয়ার ভয়ে। হ্যাঁ বলো। তিথি স্বাভাবিক থাকার চেষ্টা করল। অভ্র বলল, ওর অফিস থেকে ফিরতে আজ রাত হবে, হয়তো ডিনার ওখানেই সেরে নেবে। তিথি ঠিক আছে বলে ফোনটা রাখল। ফোনটা রাখতেই শুভ তিথির দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। তিথি ক্ষীণ স্বরে বলল, অভ্র ফিরবে না, ওর অফিস থেকে দেরি হবে। এই কথাটা যেন তাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে এলো। শুভ ধীরে ধীরে তিথির আরও কাছে এলো, ওর হাতটা আলতো করে ধরল। তিথি নিজেকে আটকাতে পারল না, সে শুভর দিকে ঝুঁকে পড়ল। শুভর স্পর্শে ওর সমস্ত শরীর যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছিল। শুভর ঠোঁট তিথির ঠোঁটের ওপর এসে পড়ল। এক তীব্র উষ্ণতা, এক গভীর আবেগ তাদের দুজনকে যেন ভাসিয়ে নিয়ে গেল। তিথি চোখ বন্ধ করে শুভর স্পর্শে নিজেকে সঁপে দিল। দীর্ঘদিনের চাপা বাসনা, একঘেয়েমি জীবনের হতাশা, সবকিছু যেন শুভর চুম্বনে বিলীন হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তটা ছিল শুধু তিথি আর শুভর। রান্নাঘরের চার দেয়াল যেন তাদের গোপন ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল। শুভ ধীরে ধীরে তিথিকে নিজের বাহুতে জড়িয়ে নিল। তিথিও নিজেকে শুভর কাছে সমর্পণ করল। তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন তাদের এই নিষিদ্ধ ভালোবাসার তাল মেলাচ্ছিল। শুভর হাত তিথির খোলা পিঠে নেমে গেল, আলতো করে ওর শাড়ির আঁচল সরিয়ে দিল। তিথি আর কোনো বাধা দিল না, নিজেকে ছেড়ে দিল এই তীব্র অনুভূতির সমুদ্রে। এর পরের ঘটনাগুলো যেন এক স্বপ্নে মোড়ানো অধ্যায়ের মতো। তিথি নিজের অজান্তেই এক অন্য জগতে প্রবেশ করছিল, যেখানে সমাজের কোনো নিয়ম, কোনো অনুশাসন তাকে আটকাতে পারছিল না। শুভর সঙ্গে তার সম্পর্কটা কেবল শারীরিক আকর্ষণেই সীমাবদ্ধ ছিল না, ছিল এক গভীর মানসিক বোঝাপড়া। শুভ তিথির কথা শুনত, তাকে সম্মান করত, তার অনুভূতির মূল্য দিত, যা অভ্রর কাছে তিথি কখনোই পায়নি। শুভর সঙ্গে কথা বললে তিথির মন হালকা হয়ে যেত, সে নিজেকে নতুন করে আবিষ্কার করত। কিন্তু এই গোপন সম্পর্কের একটা তীব্র যন্ত্রণাদায়ক দিকও ছিল। প্রতি রাতে যখন অভ্র ফিরত, তিথির মনে অপরাধবোধের এক পাহাড় জমে যেত। সে অভিনয় করত, ভালো স্ত্রীর অভিনয়, কর্তব্যপরায়ণ গৃহবধূর অভিনয়। অভ্র কিছুই জানত না, তার সরলতা তিথিকে আরও বেশি কষ্ট দিত। কিন্তু সে নিজেকে আটকাতে পারছিল না। শুভর প্রতি তার আকর্ষণ দিনের পর দিন বেড়েই যাচ্ছিল। একদিন কলেজের এক অনুষ্ঠানে তিথিকে উপস্থিত থাকতে হল। ফিরতে একটু রাত হয়ে গেল। বাড়ি ফিরে দেখল অভ্র তার জন্য অপেক্ষা করছে। এত দেরি করলি কেন তিথি? চিন্তা হচ্ছিল, অভ্র বলল। অভ্রর মুখে এমন উদ্বেগের কথা তিথি অনেক দিন শোনেনি। তিথির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মনে হল অভ্র এখনও তাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা প্রকাশ করার ভাষা অভ্র জানে না। সেই রাতে তিথি নিজেকে শুভর থেকে কিছুটা দূরে রাখল। তার মন অস্থির হয়ে উঠেছিল। সে কি ঠিক করছে? অভ্রর সঙ্গে এমন প্রতারণা কি উচিত? তার নৈতিকতা তাকে বারবার প্রশ্ন করছিল। কিন্তু শুভর লাজুক হাসি, তার মায়াবী চোখ, তার মিষ্টি স্পর্শ, সবকিছু যেন তিথির সমস্ত সিদ্ধান্তকে উল্টে দিচ্ছিল। এদিকে শুভর চাকরির খোঁজ চলছিল। সে প্রতিদিন দীপুর সাথে বেরোত, আবার দুপুরবেলা তিথির সাথে খেতে বসত। তাদের এই নিরালা দুপুরগুলো হয়ে উঠেছিল তাদের ভালোবাসার গোপন সাক্ষী। তিথি শুভকে নানা রকম খাবার রান্না করে খাওয়াত,
ওর পছন্দের জিনিসগুলো খেয়াল রাখত। শুভ তিথির ছোটখাটো জিনিসগুলোর দিকে নজর রাখত। তিথির কলেজের কোনো পরীক্ষার খাতা দেখতে হলে শুভ ওকে সাহায্য করত। ওর ল্যাপটপে বসে তিথিকে নানা তথ্য খুঁজে দিত। তাদের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক গড়ে উঠছিল, যা শুধুই ভালোবাসা নয়, ছিল এক গভীর বন্ধুত্ব, এক গভীর বোঝাপড়া। একদিন শুভ তিথিকে বলল, বৌদি, আমার যেন মনে হচ্ছে এই বাড়িটা, তোমরা সবাই যেন আমার নিজের পরিবার। বাবা মায়ের সঙ্গে সমস্যা হওয়ার পর আমি যখন একা হয়ে গিয়েছিলাম, তখন তোমরা আমাকে আশ্রয় দিয়েছ। শুভর কথাগুলো তিথির মনে গভীরভাবে দাগ কাটল। সে বুঝতে পারছিল শুভ তাকে শুধু ভালোবাসে না, তাকে ভরসাও করে। দুর্গাপূজা চলে আসছিল। যৌথ পরিবারে পূজার এক আলাদা উন্মাদনা থাকে। তিথির শাশুড়ি, ননদ, দেওর সবাই মিলে পূজার কেনাকাটা আর সাজসজ্জার প্রস্তুতিতে ব্যস্ত। শুভকেও তারা নিজেদের পরিবারের সদস্যের মতোই মেনে নিয়েছিল। অভ্র শুভর প্রতি বেশ স্নেহশীল ছিল। দীপু তো তার বন্ধুকে পেয়ে খুবই খুশি। এই পরিবেশে তিথি আর শুভর পক্ষে নিজেদের অনুভূতি গোপন রাখা আরও কঠিন হয়ে পড়ল। সবার চোখের আড়ালে তাদের একে অপরের প্রতি তীব্র টান, ভালোবাসার ইঙ্গিত সব যেন আরও বেশি করে তীব্র হচ্ছিল। পূজার অষ্টমীর দিন তিথি এক ঝলমলে লাল শাড়ি পরেছিল। তার কানে ঝুমকো, হাতে চুড়ি। শুভ তাকে এক পলক দেখে যেন মুগ্ধ হয়ে গেল। তিথির মনে হল শুভর চোখে তার প্রতি এক গভীর মুগ্ধতা। শুভ নিজে সাধারণ একটা পাঞ্জাবি পরেছিল, কিন্তু তাকেও খুব স্মার্ট দেখাচ্ছিল। অঞ্জলি দেওয়ার সময় তিথি আর শুভ পাশাপাশি দাঁড়িয়েছিল। তাদের হাত যখন একসঙ্গে পূজার থালাই ছুঁয়ে যাচ্ছিল, তিথির সমস্ত শরীর যেন এক অজানা শিরোরণে কেঁপে উঠল। সেই মুহূর্তটা ছিল তাদের জন্য এক পবিত্র পাপের মতো। অঞ্জলি দেওয়ার পর সবাই প্রসাদ খেতে বসল। অভ্র তার অফিসের বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। দীপু তার অন্যান্য বন্ধুদের সাথে গল্পে মশগুল। তিথি আর শুভ এক পাশে চুপ করে বসেছিল। তাদের মুখে কোনো কথা ছিল না, কিন্তু চোখাচোখিতেই তাদের মনের সব কথা বলা হয়ে যাচ্ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। দীপু আর তার বন্ধুরা মিলে একটা নাটক মঞ্চস্থ করছিল। তিথি আর শুভ একসঙ্গে বসেছিল পাশাপাশি। অনুষ্ঠানের মাঝখানে বিদ্যুৎ চলে গেল। গোটা প্যান্ডেল অন্ধকারে ডুবে গেল। সবাই চিৎকার করে উঠল। সেই সুযোগে শুভ তিথির হাতটা আলতো করে ধরল। অন্ধকারে কেউ তাদের দেখতে পাচ্ছিল না। তিথির হাতটা শুভর হাতের উষ্ণতায় কেমন যেন শান্ত হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য তাদের পৃথিবী যেন এক হয়ে গেল। বিদ্যুৎ ফিরে এলে শুভ দ্রুত তিথির হাত ছেড়ে দিল, কিন্তু তিথির মনে সেই হাতের স্পর্শ রয়ে গেল। পূজার পর এক বিষাদের ছায়া নেমে এলো তিথির মনে। শুভকে তার চাকরি খুঁজতে আরও জোর দিতে হবে। দীপুও আবার তার মফস্বলের কলেজে ফিরে যাবে। শুভ চলে গেলে তিথির জীবনটা আবার কেমন যেন একঘেয়ে হয়ে যাবে। এই কথা ভেবেই তিথির মন খারাপ হয়ে যাচ্ছিল। একদিন দুপুরে শুভ তিথিকা বলল, বৌদি, আমি আজ একটা চাকরির ইন্টারভিউতে যাব। যদি হয়ে যায় তাহলে আমাকে হয়তো এখান থেকে চলে যেতে হবে। শুভর কথায় তিথির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোথায়? তিথি জানতে চাইল। দূরে, অন্য একটা শহরে, ওখানে একটা ভালো কোম্পানি আছে, শুভ বলল। তিথির চোখে জল এসে গেল। সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। ভালোই তো হলো শুভ, তুমি তো চাইছিলে একটা ভালো চাকরি। যাও, মন দিয়ে ইন্টারভিউটা দিও। তিথি জোর করে হাসল। শুভ ইন্টারভিউ দিতে চলে গেল। সেই দুপুরে তিথির মুখে শুভ আর কিছু বলতে পারল না। তার চোখেও জল এসে গিয়েছিল। তিথি নিজেকে আর সামলে রাখতে পারল না। সে শুভকে জড়িয়ে ধরল। তাদের এই আলিঙ্গন ছিল এক গোপন প্রতিজ্ঞা, এক লুকানো ভালোবাসার প্রকাশ। দর্শক, আপনারা যারা ভাবছেন তিথি আর শুভ কি এখানেই থেমে যাবে, তাদের জন্য বলছি, গল্পটা মাত্র শুরু। এবার আমি আপনাদের আমার ইমো নাম্বারটা দেব। আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, এই নাম্বারে মেসেজ করতে পারেন। IMO +88017XXX। এখানে একটি কাল্পনিক নম্বর দেওয়া হল ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী। এবার চলুন গল্পের বাকি অংশে ফেরা যাক। শুভর চাকরি পাওয়ার খবরটা সবাই আনন্দের সঙ্গে গ্রহণ করল। অভ্র শুভকে অভিনন্দন জানাল। দীপু তার বন্ধুকে জড়িয়ে ধরল। তিথিও সবার সামনে হাসল, কিন্তু তার ভেতরের কষ্ট কেউ দেখতে পেল না। শুভর চলে যাবার দিন যতই ঘনিয়ে আসছিল, তিথির মন ততই ভারাক্রান্ত হয়ে উঠছিল। বিদায়ের দিনটা এলো। শুভ সকালে সবার থেকে বিদায় নিল। অভ্র, দীপু, তার মা বাবা সবাই শুভকে আশীর্বাদ করল। তিথি সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করল। যখন শুভ তার ব্যাগ কাঁধে তুলে দরজার দিকে যাচ্ছিল, তিথি ওর দিকে একবার তাকাল। শুভর চোখে ছিল এক গভীর বিষাদ, এক লুকানো ভালোবাসা।
তিথির চোখও ছলছল করে উঠল। শুভ একবার তিথির দিকে ঘুরে হাসল, সেই টোল পড়া হাসি। তারপর সে বেরিয়ে গেল। শুভ চলে যাওয়ার পর তিথির জীবন যেন আবারও এক ঘেয়ে রুটিনে ফিরে গেল। সকালের কলেজ, দুপুরের রান্না, বিকেলের সংসার, রাতের ক্লান্ত অভ্র। কিন্তু এই রুটিনে তিথি আর আগের মতো স্বস্তি পেত না। শুভর শূন্যতা তাকে বারবার অনুভব করাত। রান্নাঘরে কাজ করতে গিয়ে সে শুভর হাত পাখার বাতাস মনে করত। কলেজ থেকে ফিরে এসে শুভর মন দিয়ে কথা শোনাটা মনে পড়ত। তার জীবন থেকে যেন এক ঝলক তাজা বাতাস চলে গিয়েছিল। কয়েকদিন পর শুভ তিথিকে ফোন করল। কেমন আছো বৌদি? আমি ভালো আছি, নতুন শহরে মানিয়ে নিচ্ছি, তোমাকে খুব মিস করছি। শুভর কণ্ঠস্বর শুনে তিথির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমিও ভালো আছি শুভ, তুমি সাবধানে থেকো, খাওয়া দাওয়া ঠিক মতো করো। তিথি নিজের আবেগ গোপন করার চেষ্টা করল। এরপর থেকে শুভ প্রায় তিথিকে ফোন করত। কখনো রাতে অভ্র যখন ঘুমিয়ে পড়ত, কখনো দুপুরে যখন তিথি একা থাকত। তাদের কথা বলা যেন তিথির জীবনের একমাত্র অবলম্বন হয়ে উঠল। শুভ তাকে নতুন শহরের গল্প শোনাত, তার কাজের কথা বলত, তার একাকিত্বের কথা বলত। তিথিও তাকে তার কলেজের কথা বলত, সংসারের কথা বলত, অভ্রর উদাসীনতার কথা বলত। তাদের সম্পর্কটা যেন ফোনের মাধ্যমে আরও গভীর হচ্ছিল। কিন্তু এই ফোন আলাপও তিথির জীবনে সম্পূর্ণতা আনতে পারছিল না। শুভর স্পর্শ, ওর উষ্ণতা, ওর সান্নিধ্য, এসবের অভাব তিথি প্রতিনিয়ত অনুভব করত। তার মনে হতো সে বুঝি এক খাঁচায় বন্দি পাখি, যার ডানা মেলে উড়তে ইচ্ছে করে কিন্তু উড়তে পারে না। মাস দুয়েক পর দীপু আবার বাড়ি এলো। সে তার পরীক্ষার ছুটিতে এসেছিল। দীপু তিথিকে বলল, বৌদি জানো, শুভদা খুব ভালো আছে, ওর নতুন চাকরিটা খুব পছন্দ হয়েছে, কিন্তু ও কেমন যেন মনমরা থাকে। আমি বললাম, কি রে, তোর বুঝি কাউকে ভালো লেগেছে? ও তো কিছুতেই বলতে চায় না। দীপুর কথায় তিথির বুকের ভেতরটা কেঁপে উঠল। শুভও কি তাকে মিস করছে? শুভও কি তার কথা ভাবে? দীপু বাড়ি আসার পর তিথির জীবনে আবারও কিছুটা পরিবর্তন এলো। সে দীপুর সঙ্গে কথা করত, হাসত। দীপু শুভ আর তিথির মাঝে এক সেতু তৈরি করেছিল, সে হয়তো নিজের অজান্তেই। দীপু শুভর সঙ্গে ফোনে কথা বলার সময় তিথি পাশে থাকত। শুভও তিথির সঙ্গে কথা বলার সুযোগ খুঁজত। একদিন রাতে অভ্রর এক বন্ধুর বিয়ে ছিল। অভ্র আর তিথি দুজনেই গেল। বিয়ের অনুষ্ঠান থেকে ফিরতে রাত অনেক হল। অভ্র ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। তিথির ঘুম আসছিল না। সে জানালার পাশে গিয়ে দাঁড়াল। পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল। তিথির মনে পড়ল শুভর কথা। তার খুব ইচ্ছে হল শুভর সঙ্গে কথা বলতে। সে দ্রুত তার ফোনটা হাতে নিল, শুভর নম্বরে মেসেজ করল, শুভ, জেগে আছো? কিছুক্ষণ পরেই শুভর রিপ্লাই এলো, হ্যাঁ বৌদি, তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম, কেমন আছো? তিথি লিখল, ভালো নেই শুভ, তোমাকে খুব মিস করছি, মনে হচ্ছে এই শূন্যটা আর সহ্য করতে পারছি না। শুভর রিপ্লাই এলো, বৌদি, আমিও তোমাকে খুব মিস করছি, প্রতি মুহূর্তে তোমার কথা ভাবি, মনে হয় সব ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসি, কিন্তু আমি তো জানি এটা সম্ভব নয়। তিথি শুভর মেসেজ পড়ে কেঁদে ফেলল। তার মনে হল শুভ তার মতো করেই কষ্ট পাচ্ছে। এই ভালোবাসাটা শুধু তার একার নয়, শুভরও। এই মুহূর্তে তার মনে হল সে সব ছেড়ে ছুড়ে শুভকে গ্রহণ করবে, সমাজের সব বাধা পেরিয়ে সে শুভর সঙ্গেই থাকবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল অভ্রর কথা, তার সংসারের কথা, সমাজের লোকলজ্জার কথা। সে কি পারবে এত বড় সিদ্ধান্ত নিতে? এই টানাপড়েন তিথিকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিচ্ছিল। সে ঠিকমতো ঘুমাত না, খাওয়া দাওয়া করত না, তার শরীর খারাপ হতে শুরু করল। অভ্র তিথির এই পরিবর্তন লক্ষ্য করল। কি হয়েছে তিথি, তুমি এমন চুপচাপ কেন? তোমার শরীর খারাপ লাগছে? অভ্র জানতে চাইল। তিথি কিছু বলতে পারল না, সে শুধু মাথা নাড়ল। আমার কিছু হয়নি অভ্র, আমি ঠিক আছি। কিন্তু অভ্র বুঝল তিথি ঠিক নেই। সে তিথির হাত ধরল। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো তিথি, আমি তোমার স্বামী, আমি সবসময় তোমার পাশে আছি। অভ্রর কথাগুলো তিথির মনে এক গভীর অপরাধবোধ তৈরি করল। সে অভ্রর সঙ্গে প্রতারণা করছে আর অভ্র তার জন্য চিন্তিত। এই চিন্তা তাকে আরও বেশি করে যন্ত্রণা দিচ্ছিল। এদিকে শুভর সঙ্গে তার সম্পর্কটা যেন আরও বেশি জটিল হয়ে উঠছিল। তারা ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত, একে অপরের প্রতি তাদের আকাঙ্ক্ষা আরও তীব্র হচ্ছিল। শুভ একদিন তিথিকে বলল, বৌদি, আমি আর পারছি না, তোমার কাছাকাছি থাকতে ইচ্ছে করছে, আমি একদিন তোমাদের ওখানে আসব।
শুভর কথায় তিথির বুক কেঁপে উঠল। সে একদিকে যেমন খুশি হল, অন্যদিকে ভয়ও পেল। শুভ এলে যদি অভ্র বা দীপু কিছু জেনে যায়? না শুভ, এখন এসো না। অভ্র সন্দেহ করতে পারে, আর দীপুও এখন এখানে আছে। তিথি বলল। দীপু তো তার কলেজে চলে গেছে বৌদি, আর অভ্রদাও তো সারাদিন অফিসেই থাকে। আমি দুদিনের জন্য আসব, কেউ জানতে পারবে না। প্লিজ বৌদি, তোমাকে দেখতে ইচ্ছে করছে। শুভর কণ্ঠে ছিল এক তীব্র আকুতি। তিথি আর না বলতে পারল না। সে শুভকে আসার অনুমতি দিল। শুভর আসার খবর শুনে তিথির মনে আনন্দের বন্যা বয়ে গেল। সে যেন নতুন করে প্রাণ ফিরে পেল। শুভ আসার আগের দিন সে নিজের ঘরটা গুছিয়ে রাখল, শুভর পছন্দের খাবার তৈরির প্রস্তুতি নিল। কিন্তু তার মনের এক কোণে ভয়টাও লুকিয়েছিল। যদি কিছু খারাপ হয়, যদি তাদের সম্পর্কটা ধরা পড়ে যায়। পরের দিন সকালে শুভ এলো। তিথি দরজা খুলতেই দেখল শুভ হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই একই মায়া, সেই একই লাজুক হাসি। শুভকে দেখে তিথির সমস্ত ভয় যেন উবে গেল। সে শুভকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু নিজেকে সামলে নিল। আরে শুভ, এসো এসো, কেমন আছো? তিথি স্বাভাবিক থাকার চেষ্টা করল। শুভ ভেতরে ঢুকল। ভালো আছি বৌদি, তোমাকে দেখে আরও ভালো লাগছে। শুভর কথা শুনে তিথির মুখে হাসি ফুটল। সে শুভকে বসতে দিয়ে জলখাবার দিল। শুভ তিথির দিকে একভাবে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক গভীর তৃষ্ণা। দুপুরবেলা অভ্র অফিসে ছিল। তিথি আর শুভ একাই ছিল বাড়িতে। তারা গল্প করল, হাসল। শুভর উপস্থিতি তিথির জীবনে যেন এক নতুন মাত্রা এনে দিয়েছিল। শুভ তিথিকে তার নতুন শহরের গল্প শোনাল, তার একাকিত্বের কথা বলল। তিথিও তার একঘেয়ে জীবনের কথা বলল, তার মনের শূন্যতার কথা বলল। কথার মাঝখানে শুভ তিথির হাত ধরল। বৌদি, তোমাকে ছাড়া আমার জীবনটা যেন অর্থহীন হয়ে গেছে। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। শুভর কথা শুনে তিথির চোখে জল এসে গেল। সে শুভকে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসার তীব্রতা যেন সমস্ত বাধাকে চূর্ণ করে দিচ্ছিল। সেদিন বিকেলে তারা দুজনে সিনেমা দেখতে গেল। এই প্রথমবার তারা দুজন একসঙ্গে বাইরে গেল। সিনেমা হলে অন্ধকার, কেউ তাদের দেখবে না। সিনেমা দেখতে দেখতে শুভর হাত তিথির হাতের ওপর এসে পড়ল। তিথি হাত সরাল না। শুভর উষ্ণ স্পর্শ তাকে এক অন্যরকম ভালো লাগা দিচ্ছিল। সিনেমার গল্পে তারা মগ্ন হয়ে গেল, কিন্তু তাদের মনের ভেতরে অন্য এক কথা চলছিল। রাতে যখন তারা বাড়ি ফিরল, অভ্র তখনও ফেরেনি। তিথি আর শুভ একাই ছিল। তাদের এই নিরালা রাত যেন তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলল। তারা একে অপরের সঙ্গে কথা বলল, নিজেদের মনের গোপন কথাগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিল। শুভ তিথিকে বলল, বৌদি, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সঙ্গে আমার জীবন কাটাতে চাই। শুভর কথা শুনে তিথির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কি পারবে তার সংসার, তার স্বামী, তার সমাজ ছেড়ে শুভকে গ্রহণ করতে? তিথি কোনো উত্তর দিতে পারল না। সে শুধু শুভর দিকে তাকিয়ে রইল। শুভর চোখে ছিল এক গভীর আবেদন, এক তীব্র ভালোবাসা। শুভ তিথির হাত ধরল, তারপর তাকে নিজের কাছে টেনে নিল। তিথি নিজেকে আটকাতে পারল না। সে শুভর বাহুতে নিজেকে সমর্পণ করল। তাদের ভালোবাসা যেন তাদের সমস্ত অস্তিত্বকে গ্রাস করে ফেলছিল। সেই রাতে তিথি আর শুভ একে অপরের মধ্যে নিজেদের খুঁজে পেল। তাদের ভালোবাসা তাদের দুটি আত্মাকে এক করে দিল। পরের দিন সকালে শুভ চলে গেল। তার চলে যাওয়া তিথির জন্য ছিল এক নতুন শূন্যতার সূচনা। কিন্তু এবার এই শূন্যতাটা ছিল অন্যরকম। এবার তিথির মনে ছিল শুভর ভালোবাসা, শুভর স্পর্শ, শুভর স্মৃতি। এই স্মৃতি তাকে বাঁচিয়ে রেখেছিল, তাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। কিন্তু এই স্বপ্নের পথটা সহজ ছিল না। তিথি জানত তার জীবনটা এখন এক দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। সে অভ্রকে ভালোবাসত, কিন্তু শুভর প্রতি তার আকর্ষণ ছিল অন্যরকম, আরও তীব্র। সে তার সংসার ছাড়তে চাইত না, কিন্তু শুভর সান্নিধ্য তার কাছে অপরিহার্য ছিল। এই টানাপোড়েন তিথিকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। কয়েক মাস কেটে গেল। শুভ তার নতুন শহরে ভালোই কাজ করছিল, কিন্তু তার মন পড়ে থাকত তিথির কাছে। সে প্রায়ই তিথিকে ফোন করত। তিথিও তার প্রতি উত্তর দিত। তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়ছিল। একদিন তিথি কলেজে ক্লাস নিচ্ছিল। এমন সময় তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা ছিল অভ্রর কাছ থেকে। তিথি, তোমাকে একটা কথা বলার আছে, তুমি আজ তাড়াতাড়ি বাড়ি আসবে। অভ্রর এই রকম মেসেজ দেখে তিথির মনটা কেমন অস্থির। তিথি জানতে চাইল, পরের সপ্তাহেই সব প্রস্তুতি হয়ে গেছে, আমি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম। অভ্র বলল। তিথি কিছু বলতে পারল না। অভ্র চলে গেলে সে একা হয়ে যাবে। এই একা থাকাটা তার জন্য কি নিয়ে আসবে তিথি জানত না।
তার মনে একদিকে যেমন ভয় ছিল, অন্যদিকে ছিল এক নিষিদ্ধ আশার আলো। অভ্র চলে গেল, তিথি আবার একা হয়ে গেল। তার জীবনে শুভ আসার আগে যে একাকিত্ব ছিল সেটা আবার ফিরে এলো। কিন্তু এবার এই একাকিত্বটা ছিল অন্য রকম। এবার তিথির মনে ছিল শুভর ভালোবাসা, শুভর স্মৃতি। সে জানত শুভ তার জন্য অপেক্ষা করছে, শুভ তাকে ভালোবাসে। শুভকে অভ্রর চলে যাওয়ার খবরটা দেওয়ার পর সে খুব খুশি হল। বৌদি, এবার আমি আসব, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না, শুভ বলল। তিথি তাকে আটকাতে পারল না। সে জানত শুভ আসবে আর সে তাকে আটকাতে পারবে না। শুভ এলো। তার আসার খবর পেয়ে তিথি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। তাদের ভালোবাসা যেন আরও তীব্র হল। শুভ আর তিথি আবার কাছাকাছি এলো। তাদের দিনের বেশিরভাগ সময় একসঙ্গে কাটত। তারা কথা বলত, হাসত, একে অপরের সঙ্গে সময় কাটাত। তাদের ভালোবাসা যেন সমাজের সব বাধা, সব নিয়ম ভেঙে দিচ্ছিল। তিথির মনে একদিকে যেমন সুখ ছিল, অন্যদিকে ছিল এক তীব্র অপরাধবোধ। শুভ চলে গেল, তিথি আবার একা হয়ে গেল। তার জীবনে শুভ আসার আগে যে একাকিত্ব ছিল সেটা আবার ফিরে এলো। কিন্তু এবার এই একাকিত্বটা ছিল অন্য রকম। এবার তিথির মনে ছিল শুভর ভালোবাসা, শুভর স্মৃতি। সে জানত শুভ তার জন্য অপেক্ষা করছে, শুভ তাকে ভালোবাসে। শুভকে অভ্রর চলে যাওয়ার খবরটা দেওয়ার পর সে খুব খুশি হল। বৌদি, এবার আমি আসব, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না, শুভ বলল। তিথি তাকে আটকাতে পারল না। সে জানত শুভ আসবে আর সে তাকে আটকাতে পারবে না। শুভ এলো। তার আসার খবর পেয়ে তিথি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। তাদের ভালোবাসা যেন আরও তীব্র হল। শুভ আর তিথি আবার কাছাকাছি এলো। তাদের দিনের বেশিরভাগ সময় একসঙ্গে কাটত। তারা কথা বলত, হাসত, একে অপরের সঙ্গে সময় কাটাত। তাদের ভালোবাসা যেন সমাজের সব বাধা, সব নিয়ম ভেঙে দিচ্ছিল। তিথির মনে একদিকে যেমন সুখ ছিল, অন্যদিকে ছিল এক তীব্র অপরাধবোধ। সে অভ্রর সঙ্গে প্রতারণা করছে, তার বিশ্বাস ভাঙছে। এই চিন্তা তাকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু শুভর সান্নিধ্য তাকে সব ভুলিয়ে দিচ্ছিল। সে নিজেকে শুভকে সঁপে দিচ্ছিল, তার ভালোবাসা তাকে অন্ধ করে দিচ্ছিল। শুভ আর তিথির সম্পর্কটা দিনে দিনে আরও গভীর হচ্ছিল। তারা একে অপরের প্রতি আরও বেশি করে নির্ভরশীল হয়ে পড়ছিল। শুভ তিথিকে বোঝাত, বৌদি, তুমি অভ্রদার সঙ্গে সুখী নও, তোমার জীবনটা একটা খাঁচায় বন্দী হয়ে গেছে, তুমি আমার সঙ্গে এলে সুখী হবে। শুভর কথাগুলো তিথির মনে বারবার ঘুরপাক খেত। সে জানত শুভ যা বলছে তা সত্যি, কিন্তু তার মন অভ্রকে ছেড়ে আসতে রাজি ছিল না। কিন্তু এই নিষিদ্ধ সম্পর্কটা আর কতদিন গোপন থাকবে? তিথি জানত একদিন না একদিন তা প্রকাশ পাবে। তার মনের ভেতরে এক তীব্র ভয় কাজ করত। যদি অভ্র জেনে যায় তাহলে কি হবে? তার সংসার ভেঙে যাবে, তার সম্মান নষ্ট হবে, সমাজ তাকে মেনে নেবে না। এই চিন্তা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলত। একদিন তিথির এক বান্ধবী নীলা তার সঙ্গে দেখা করতে এলো। নীলা তিথির ছোটবেলা থেকেই বন্ধু, সে তিথির সব কথা জানত। নীলা তিথিকে দেখে বলল, কি রে তিথি, তোকে এমন লাগছে কেন? কেমন যেন রোগা হয়ে গেছিস। তিথি কিছু বলতে পারল না। নীলা তার বন্ধুত্বের তাবিতে বলল, কি হয়েছে আমাকে বল তিথি, তোর মনে কোনো কষ্ট আছে? তিথি নীলাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সে নীলাকে তার মনের সব কথা বলল, শুভর কথা, অভ্রর কথা, তার জীবনের টানাপোড়েনের কথা। নীলা সব শুনে চুপ করে রইল। তারপর সে তিথিকে বোঝাল, তিথি, তুই যা করছিস তা ঠিক নয়, তোর জীবনটা এভাবে নষ্ট করিস না, তোর একটা সংসার আছে, একজন স্বামী আছে, শুভকে ভুলে যা তিথি। নীলার কথা শুনে তিথির মনটা আরও খারাপ হয়ে গেল। সে জানত নীলা যা বলছে তা ঠিক, কিন্তু সে শুভকে ভুলতে পারছিল না। শুভর ভালোবাসা তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে আর কিছু ভাবতে পারছিল না। কিন্তু নিয়তি তার নিজের খেলা খেলতে শুরু করেছিল। একদিন তিথি শুভকে নিয়ে কাছাকাছি একটি পার্কে ঘুরতে গিয়েছিল। তারা হাত ধরে হাঁটছিল, হাসছিল। এমন সময় তাদের কলেজের একজন সহকর্মী তাদের দেখে ফেলল। সেই সহকর্মী ছিল তিথিরই একজন পুরনো বন্ধু। সে তিথি আর শুভকে একসঙ্গে দেখে অবাক হয়ে গেল। তিথি আর শুভ লোকটিকে দেখতে পেয়েই নিজেদের হাত ছাড়িয়ে নিল। তিথি লজ্জায় লাল হয়ে গেল।
আরে স্বপনদা, কেমন আছেন? এখানে কি করছেন? তিথি স্বাভাবিক হবার চেষ্টা করল। স্বপনদা একটু হেসে বলল, আরে তিথি, তুমি এখানে কেমন আছো? আর ইনি কে? তোমার ভাই বুঝি? স্বপনদার চোখে ছিল এক তীক্ষ্ণ জিজ্ঞাসা। তিথি দ্রুত বলল, হ্যাঁ, ইনি আমার দেওর, দীপুর বন্ধু, নাম শুভ, এখানে বেড়াতে এসেছে। তিথি কোনো রকমে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করল। স্বপনদা আর কিছু বলল না। সে তিথি আর শুভকে দেখে চলে গেল। কিন্তু তিথি জানত স্বপনদা নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে। তার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করল। তার মনে হল এবার তাদের সম্পর্কটা প্রকাশ পাবে। সেই রাতে তিথি শুভর সঙ্গে কথা বলল। শুভ, আমি খুব ভয় পাচ্ছি। স্বপনদা আজ আমাদের একসঙ্গে দেখেছে, সে নিশ্চয় অভ্রকে বলবে, তিথি বলল। শুভ তিথিকে সান্ত্বনা দিল, চিন্তা করো না বৌদি, কিছু হবে না, স্বপনদা হয়তো কিছু বলবে না। কিন্তু শুভ নিজেও জানত তাদের সম্পর্কটা আর বেশি দিন গোপন থাকবে না। পরের দিন সকালেই তিথির ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। তিথি ফোনটা ধরতেই শুনল স্বপনদা কথা বলছে। তিথি, তোমাকে একটা কথা বলার আছে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, স্বপনদা বলল। তিথির বুকটা কেঁপে উঠল। তার মনে হল এবার সব শেষ। সে স্বপনদার সঙ্গে দেখা করতে রাজি হল। তারা একটি ক্যাফেতে দেখা করল। স্বপনদা তিথির দিকে গম্ভীর মুখে তাকিয়ে রইল। তিথি, আমি জানি তুমি কি করছ। আমি তোমাকে আর শুভকে একসঙ্গে দেখেছি। অভ্র আমার বন্ধু, আমি তাকে বলতে চাই না, কিন্তু তুমি যা করছ তা ঠিক নয়, স্বপনদা বলল। তিথি লজ্জায় মুখ নামিয়ে নিল। সে জানত তার অপরাধ ধরা পড়ে গেছে। স্বপনদা, প্লিজ কাউকে বলবেন না। আমি জানি আমি ভুল করছি, কিন্তু আমি শুভকে ভালোবাসি। তিথি কেঁদে ফেলল। স্বপনদা তিথিকে সান্ত্বনা দিল। তিথি, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি যদি শুভকে ভালোবাসো তাহলে তোমার এই সম্পর্কটাকে একটা পরিণতি দাও। অভ্রর সঙ্গে কথা বলো, তাকে সব সত্যি কথা বলো। লুকানো ভালোবাসা কখনো সুখ আনতে পারে না, স্বপনদা বলল। স্বপনদার কথাগুলো তিথির মনে এক নতুন চিন্তার উদয় ঘটাল। সে জানত স্বপনদা যা বলছে তা সত্যি। তার লুকানো ভালোবাসা তাকে সুখী করতে পারবে না। তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে কি অভ্রকে সব সত্যি বলবে নাকি শুভকে ছেড়ে দেবে? তিথি বাড়ি ফিরে শুভর সঙ্গে কথা বলল। শুভ, স্বপনদা সব জেনে গেছে। সে আমাকে বলল অভ্রকে সব সত্যি কথা বলতে, তিথি বলল। শুভ চুপ করে রইল। তার মুখেও ছিল এক গভীর চিন্তা। তাহলে কি করবে বৌদি? তুমি কি অভ্রদাকে সব বলবে? শুভ জানতে চাইল। তিথি কোনো উত্তর দিতে পারল না। তার মনটা দোলাচলের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সে কি অভ্রকে সত্যি বলবে নাকি শুভকে ছেড়ে দেবে? এই প্রশ্নটা তাকে বারবার কুরে কুরে খাচ্ছিল। এই সময় অভ্র ফোন করল। তিথি, আমি কাল বাড়ি ফিরছি, আমার প্রজেক্ট শেষ হয়ে গেছে, অভ্র বলল। অভ্রর ফেরার খবর শুনে তিথির মনে এক মিশ্র প্রতিক্রিয়া হল। সে একদিকে যেমন খুশি হল, অন্যদিকে ভয়ও পেল। অভ্র ফিরে এলে তার আর শুভর সম্পর্কটা কি প্রকাশ পাবে? সে কি পারবে অভ্রকে সব সত্যি কথা বলতে? পরের দিন অভ্র বাড়ি ফিরল। তিথি তাকে হাসি মুখে বরণ করে নিল, কিন্তু তার মনের ভেতরে ছিল এক তীব্র অস্থিরতা। অভ্র ফিরে আসার পর তিথি আর শুভ একে অপরের থেকে কিছুটা দূরে থাকতে শুরু করল। তাদের দেখা করা, কথা বলা সব যেন কমে গেল। কিন্তু তাদের ভালোবাসা কমেনি। শুভ প্রায়ই তিথিকে ফোন করত, তিথিও তার উত্তর দিত। তারা একে অপরের প্রতি তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করত, কিন্তু তাদের দেখা করার সাহস ছিল না। একদিন রাতে তিথি আর অভ্র একসঙ্গে ডিনার করছিল। অভ্র বলল, তিথি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি তুমি আমার সঙ্গে সুখী নও। আমি অনেক দিন ধরেই এটা লক্ষ্য করছি, তুমি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছ। অভ্রর কথা শুনে তিথির বুকটা কেঁপে উঠল। তার মনে হল অভ্র নিশ্চয়ই সব জেনে গেছে। তিথি কিছু বলতে পারল না। সে শুধু অভ্রর দিকে তাকিয়ে রইল। অভ্র তার হাত ধরল। তিথি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সুখী দেখতে চাই। যদি তুমি আমার সঙ্গে সুখী না হও তাহলে আমাকে বলো, আমি তোমাকে মুক্তি দেব। অভ্রর কথাগুলো তিথির মনে এক গভীর প্রভাব ফেলাল। সে বুঝল অভ্র তাকে কতটা ভালোবাসে। তিথি নিজেকে আর আটকাতে পারল না। সে অভ্রকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সে অভ্রকে তার মনের সব কথা বলল, শুভর কথা, তার ভালোবাসার কথা, তার জীবনের টানাপোড়েনের কথা। অভ্র সব শুনে চুপ করে রইল। তার চোখে জল এসে গেল। সে জানত তিথি তাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসা প্রকাশ করার ব্যর্থতা তিথিকে অন্য এক পথে ঠেলে দিয়েছিল। পরের দিন সকালে তিথি অভ্রর সঙ্গে কথা বলল।
অভ্র, আমি জানি আমি ভুল করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, তিথি বলল। অভ্র তিথির দিকে তাকিয়ে রইল। তিথি, আমি তোমাকে মুক্তি দিতে চাই। তুমি যদি শুভকে ভালোবাসো তাহলে তুমি তার সঙ্গেই থাকো, আমি তোমাকে আটকে রাখব না, অভ্র বলল। অভ্রর কথা শুনে তিথির মনটা আরও খারাপ হয়ে গেল। সে জানত অভ্র তাকে কতটা ভালোবাসে। সে শুভকে ভালোবাসত, কিন্তু অভ্রর এই মহানুভবতা তাকে এক নতুন সংকটের মুখে দাঁড় করিয়ে দিল। সে কি অভ্রকে ছেড়ে শুভকে গ্রহণ করবে নাকি অভ্রর কাছে ফিরে আসবে? তিথি শুভকে ফোন করল। শুভ, অভ্র সব জেনে গেছে, সে আমাকে ছেড়ে দিতে চাইছে, আমি জানি না আমি কি করব। সেদিন রাতে তিথির ঘুম এলো না। সে শুভর কথা ভাবছিল। শুভকে ছাড়া সে কি সত্যি সুখী হতে পারবে? তার মন বলছিল না। শুভর ভালোবাসা তার জীবনে যে শূন্যতা পূরণ করেছিল তা আর কেউ পূরণ করতে পারবে না। পরের দিন সকালে তিথি এক কঠিন সিদ্ধান্ত নিল। সে অভ্রর সঙ্গে কথা বলল। অভ্র, আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি শুভকে ভুলতে পারছি না। আমি জানি না আমি তোমার সঙ্গে থাকতে পারব কিনা। তিথির কণ্ঠে ছিল এক গভীর বিষাদ। অভ্র তিথির দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক গভীর যন্ত্রণা। তিথি, তুমি যদি শুভকে ভালোবাসো তাহলে তার কাছে ফিরে যাও, আমি তোমাকে আর আটকে রাখতে পারব না, অভ্র বলল। অভ্রর কথা শুনে তিথি কেঁদে ফেলল। সে জানত অভ্র তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে শুভকে ছাড়া বাঁচতে পারবে না। তিথি অভ্রকে জড়িয়ে ধরে শেষবারের মতো বিদায় নিল। তিথি অভ্রকে ছেড়ে চলে গেল। সে শুভকে ফোন করল। শুভ, আমি তোমার কাছে আসছি। শুভর কণ্ঠে ছিল এক গভীর আনন্দ। তুমি আসবে বৌদি, আমি তোমার জন্য অপেক্ষা করছি, শুভ বলল। তিথি শুভর কাছে চলে গেল। তাদের নতুন জীবন শুরু হল। তিথি জানত এই পথটা সহজ হবে না, সমাজে তাদের সম্পর্ক মেনে নেবে না, কিন্তু সে প্রস্তুত ছিল। সে তার নিজের সুখের জন্য, নিজের ভালোবাসার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছিল। শুভ তিথিকে ভালোবাসত, তাকে সুখী দেখতে চাইত। তাদের প্রথম কয়েকটা মাস খুব সুখের ছিল। তারা একে অপরের সঙ্গে সময় কাটাত, একে অপরের ভালোবাসায় মগ্ন থাকত। তিথি যেন নতুন করে বাঁচতে শিখছিল। সে শুভর সঙ্গে স্বপ্ন দেখত, নতুন জীবন গড়ে তোলার স্বপ্ন দেখত। কিন্তু সমাজের চোখে তাদের সম্পর্কটা ছিল এক পাপ। তিথি আর শুভ যখন একসঙ্গে থাকত তখন তাদের আশেপাশের মানুষজন তাদের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাত। তিথির কলেজের পুরনো বন্ধুরা তার থেকে দূরে সরে গেল। তার পরিবার তাকে মেনে নিতে পারল না। অভ্রর পরিবার তাকে ধিক্কার জানাল। তিথি জানত এই সব কিছুই হবে, কিন্তু সে প্রস্তুত ছিল। কিন্তু এই সামাজিক চাপ তিথিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল। সে রাতের বেলা ঘুমাতে পারত না, সারাদিন চিন্তায় থাকত। শুভ তাকে বোঝাত, বৌদি, চিন্তা করো না, আমরা একসঙ্গে সব বাধা পেরিয়ে যাব। শুভর কথাগুলো তিথিকে কিছুটা স্বস্তি দিত, কিন্তু পুরোপুরি নয়। একদিন শুভ আর তিথি একসঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেখানে হঠাৎ অভ্রর এক বন্ধু তাদের দেখতে পেল। সেই বন্ধু অভ্রকে সব কথা বলল। অভ্র তাদের দুজনের একসঙ্গে থাকার কথা শুনে খুব রেগে গেল। অভ্র তিথিকে ফোন করল। তিথি, তুমি কি করছ? তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ, আর এখন তুমি শুভর সঙ্গে একসঙ্গে থাকছ? তোমার কোনো লজ্জা নেই? অভ্রর কণ্ঠে ছিল এক তীব্র ঘৃণা। তিথি কিছু বলতে পারল না। সে জানত অভ্র যা বলছে তা সত্যি। সে অভ্রকে কষ্ট দিয়েছে, তার বিশ্বাস ভেঙেছে। অভ্র, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি শুভকে ভালোবাসি, তিথি বলল। ভালোবাসা? তোমার ভালোবাসাটা এক পাপ। তুমি আমাকে ধোঁকা দিয়েছ, আমি তোমাকে ডিভোর্স দেব, অভ্র বলল। অভ্র ডিভোর্সের কথা শুনে তিথির বুকটা কেঁপে উঠল। সে জানত এটা হবে, কিন্তু যখন শুনল তখন তার মনটা ভেঙে গেল। সে শুভকে সব কথা বলল। শুভ তাকে সান্ত্বনা দিল। বৌদি, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমরা একসঙ্গে সব বাধা পেরিয়ে যাব, শুভ বলল। তিথি আর শুভ ডিভোর্সের জন্য প্রস্তুতি নিল। তাদের এই কঠিন সময়ে তারা একে অপরের পাশে ছিল। তাদের ভালোবাসা যেন আরও গভীর হচ্ছিল। কিন্তু তাদের মনে ছিল এক চাপা ভয়, এই সম্পর্কটা কি সত্যিই সুখী হবে? ডিভোর্সের প্রক্রিয়া শুরু হল। তিথির পরিবার, অভ্রর পরিবার সবাই তাদের দিকে বিরূপ দৃষ্টিতে তাকাত। তিথির মা বাবা তাকে মেনে নিতে পারছিল না। তারা তিথিকে বলেছিল, তুই যা করছিস তা ঠিক নয়, তোর সংসারটা ভেঙে দিচ্ছিস।
তিথি জানত তার মা বাবা যা বলছে তা সত্যি, কিন্তু সে শুভকে ছাড়তে পারছিল না। তার ভালোবাসা তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে আর কিছু ভাবতে পারছিল না। একদিন শুভ তিথিকে বলল, বৌদি, আমরা এখন আর লুকিয়ে থাকব না, আমরা বিয়ে করব, আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করব। শুভর কথা শুনে তিথির মনটা আনন্দে ভরে উঠল। সে জানত শুভ তাকে সত্যিই ভালোবাসে। শুভ আর তিথি বিয়ের প্রস্তুতি নিল। তাদের বিয়েতে কেউ আসেনি, শুধু তাদের দুজনার কিছু ঘনিষ্ঠ বন্ধু আর শুভ্রর কিছু আত্মীয়। তাদের বিয়েটা ছিল সমাজের চোখে এক পাপ, এক নিষিদ্ধ সম্পর্ক। কিন্তু তাদের ভালোবাসা ছিল খাঁটি, তাদের স্বপ্ন ছিল এক নতুন জীবন। বিয়ের পর তিথি আর শুভ এক নতুন শহরে চলে গেল। তারা সেখানে নতুন করে জীবন শুরু করল। তিথি একটি কলেজে চাকরি নিল, শুভও তার কাজ করত। তারা দুজনেই একে অপরের পাশে ছিল, একে অপরের ভালোবাসা আর সমর্থন নিয়ে। কিন্তু তিথির মনে মাঝে মাঝে অভ্রর কথা মনে পড়ত। তার মনে হতো সে কি অভ্রকে কষ্ট দিয়ে ভুল করেছে? তার মনে হতো অভ্র কি তাকে ক্ষমা করেছে? এই প্রশ্নগুলো তাকে মাঝে মাঝে কুড়ে কুড়ে খেত। শুভ তিথিকে সান্ত্বনা দিত, বৌদি, অতীত ভুলে যাও, আমরা এখন একসঙ্গে আছি, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবো। শুভর কথাগুলো তিথিকে কিছুটা স্বস্তি দিত, কিন্তু পুরোপুরি নয়। কয়েক বছর কেটে গেল। তিথি আর শুভ একসঙ্গে সুখী জীবন কাটাচ্ছিল। তাদের একটি ছোট্ট মেয়ে হল। তারা তাদের মেয়েকে খুব ভালোবাসত। তাদের জীবনটা যেন পূর্ণতা পেয়েছিল। কিন্তু তিথির মনে অভ্রর জন্য এক চাপা কষ্ট সব সময়ই থাকত। একদিন তিথি তার মেয়েকে নিয়ে পার্কে হাঁটতে গিয়েছিল। সেখানে হঠাৎ তার সঙ্গে অভ্রর দেখা হল। অভ্র তিথিকে দেখে অবাক হয়ে গেল। তিথিও অভ্রকে দেখে অবাক হয়ে গেল। তাদের দুজনের মধ্যে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। অভ্র তিথির মেয়ের দিকে তাকাল। এই তোমার মেয়ে? অভ্র জানতে চাইল। তিথি মাথা নাড়ল, হ্যাঁ। অভ্র মেয়ের দিকে তাকিয়ে হাসল। খুব সুন্দর হয়েছে, তোমার মতো হয়েছে, অভ্র বলল। তিথির চোখে জল এসে গেল। তার মনে হল অভ্র তাকে এখনও ভালোবাসে। তুমি কেমন আছো অভ্র? তিথি জানতে চাইল। আমি ভালো আছি তিথি, আমি আবার বিয়ে করেছি, আমার একটা ছেলেও হয়েছে, অভ্র বলল। অভ্রর কথা শুনে তিথি একদিকে যেমন খুশি হল, অন্যদিকে তার মনে এক গভীর শান্তি নেমে এলো। সে জানত অভ্র সুখী হয়েছে। তার মনে হল তাদের দুজনের জীবনে যা হয়েছে তা হয়তো ঠিকই হয়েছে। অভ্র আর তিথি কিছুক্ষণ কথা বলল, তারপর তারা বিদায় নিল। তিথির মনে এক গভীর শান্তি ছিল। সে জানত তার জীবনটা হয়তো সহজ ছিল না, কিন্তু সে তার নিজের সুখ খুঁজে পেয়েছে। তিথি শুভ্রর কাছে ফিরে এসে সব কথা বলল। শুভ তিথির কথা শুনে খুশি হল। আমি জানতাম বৌদি, অভ্রদা সুখী হবে, সে খুব ভালো মানুষ, শুভ বলল। তিথি শুভকে জড়িয়ে ধরল। তার মনে হল তার জীবনটা পূর্ণতা পেয়েছে। সে তার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছে। তার জীবনের এই নতুন অধ্যায়টা ছিল এক নতুন শুরু। প্রিয় দর্শক, তিথির গল্পটা এখানে শেষ হল। এটা এক সত্যিকারের ঘটনা, আমার বন্ধুর জীবনের এক গোপন অধ্যায়। তিথির গল্পটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভালোবাসা মানে শুধু নিয়ম মেনে চলা নয়। ভালোবাসা মানে নিজের মনের কথা শোনা, নিজের সুখ খুঁজে নেওয়া। তিথির জীবনটা হয়তো সমাজের চোখে পুরোপুরি গ্রহণযোগ্য ছিল না, কিন্তু সে তার নিজের সুখ খুঁজে পেয়েছিল। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আমরা খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসব। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। শুভ বিদায়।